আমি ঠিক আছি আবরার। ইনায়ার উত্তরেও যেন মন শান্ত হয় না আবরারের। বাড়ি থাকতে কখনো তো এতটা ব্যথা হতে দেখিনি তোর। তখন তো এতটা কাছ থেকে দেখতেন না, তাই বুঝতেন না। কথা বলার ফাঁকে ইনায়ার চোখ পড়ে আবরারের টি শার্টে। অপরাধী চোখে মিয়ে যাওয়া কণ্ঠে শুধালো। আপনার টি শার্টটা তো নষ্ট হয়ে গেছে, রক্তের দাগ তো উঠবে না? অমায়িক হাসে আবরার। আলতো হাতে বক্ষ বিভাজনে জড়িয়ে নেয় ইনায়াকে। আমি ভালোবাসি তোমাকে বেলিব। ভালোবাসা মানে বুঝো তো, 4টা বাক্যের একটা শব্দ নয় মাত্র। ভালোবাসার মানেটা খুব বিশাল। তেমনি ভালোবাসার মানুষের কষ্ট, দুঃখ, অসুখ সব কিছুর প্রতি ভিন্ন ভিন্ন আবেগ আর সম্মান মিশে থাকে। সেখানে এইসব ছোটখাটো বিষয় কিছুই না বউ। ইনায়া আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে আবরারকে, যেন বক্ষ বন্ধনীতে বন্দী হওয়ার বৃথা প্রয়াস চালায়। জানেন আবরার, আজ আমার সবাইকে চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, না বললে জানবো কিভাবে জেসমিন? আমি ভালোবাসি আপনাকে আবরার, এত এত ভালোবাসি। আজ সত্যি আমার চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, ওই দিন আমার গায়ে কলঙ্ক লেপ্টে ছিল আশীর্বাদ হিসেবে। আল্লাহ কাউকে ঠকান না। আমি আপনাকে পেয়ে জিতে গেছি আবরার। আমার সবচেয়ে বড় পাওনা হচ্ছেন আপনি। আমিও তোমায় ভালোবাসি বেলি। তুমি এবার একটু শো, আমি কিচেন থেকে আসি। আবরারের কথায় ওর দিকে তাকিয়ে ভাবুক দৃষ্টিতে প্রশ্ন করে ইনায়া। এখন আবার কি করবেন? এবার আপনি ঘুমিয়ে পড়ুন প্লিজ। আমি তোমাকে ভালোবাসি বউ। ভালোবাসি মানে তোমার ভালো মন্দ সবকিছুকেই ভালোবাসি। পাপ পুণ্য ব্যথা সব আমারও। তুমি আমার বাম পাঁচরের হাড়। সে হাড়ের অংশ যদি ব্যথায় ছটফট করে, আমি হৃৎপিণ্ড নিয়ে কিভাবে শান্তিতে ঘুমোই? হ্যাঁ, আবরারের সাথে না ফিরে ক্লান্ত কণ্ঠে শুধালো ইনায়া। তা কি করবেন এখন শুনি? আসছি। বোতলটা তলপেটে ধর। বেশি গরম লাগছে পানিটা? একটু। ইনায়ার উত্তর পেয়ে টি শার্টটা শরীর থেকে খুলে নেয় আবরার। বোতলটা নিয়ে টি শার্টে পেঁচিয়ে ইনায়ার পেটের উপর দিয়ে কিচেনে গেল সে। ইনায়া অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আবরারের পদপানে। মানুষ সত্যিই পরিবর্তনশীল। 2 মাস আগেও যে মানুষটার হাতে থাপ্পড় খেয়েছিল, আজ তার শরীরে নারীত্বের রক্তিম ছোঁয়ায় জড়াজড়িত হওয়ার পরও কি নিদারুণভাবে শান্ত হাতে সব সামলাচ্ছে। গোধূলি লগনের আলোয় আলোকিত হয়ে আছে প্রকৃতি। হালকা লাল বেগুনি রঙে রাঙিয়ে আছে আকাশ। পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে আকাশের এপাশ থেকে ওপাশে। ছাদে বসে আছে তিহু। কোমর অবধি গড়ানো চুলগুলো হালকা হাওয়ায় পিঠময় খেলা করছে। হাতে আয়েশা বেগমের দেওয়া আমের আচারের কৌটোটা। পুরো বয়াম ভর্তি আচার নিয়ে ছাদে উঠলেও এখন তা অর্ধেক ফাঁকা। হাতের আচারটা শেষ করে আঙ্গুলগুলো চেটে পুটে খেয়ে হাত খোপা করে নেয় চুলে। কোল থেকে কৌটোটা হাতে নিয়ে লাফ দিয়ে পিলারটা থেকে নেমে পড়ে। সিঁড়িঘর অবধি যেতেই ইরফানের মুখোমুখি হয় তিহু। পাশ কাটিয়ে যেতে নিতেই পদ আগলে দাঁড়ায় ইরফান। শান্ত কণ্ঠে বলল। একটু দাঁড়াতেও তোর সাথে কথা আছে। উত্তর দিতে সময় নেয় না তিহু। কাটকাট গলায় বলল সে। কিন্তু আমার যে কোনো কথা নেই আপনার সাথে, যা বলার বলে দিয়েছি। 5 মিনিট সময় দে প্লিজ। 5 সেকেন্ড সময়ও আমার হাতে নেই ইরফান চৌধুরী, তাই দুঃখিত। এবার আসতে পারি? পথ ছেড়ে দেয় ইরফান। বলবে না কথা এই বেয়াদব মেয়ের সাথে। অসভ্য একটা। কারণ না জেনে শুধু দোষারোপ করে চলে গেল। ছাদ থেকে নেমে তানভীরের ঘরে চলে যায় ইরফান। 2 ভাই আজ সন্ধ্যায় বাইরে যাওয়ার কথা ছিল। পুনরায় সে কথাই মনে করাতে যাচ্ছে সে। যদিও তানভীরের ভুলার কথা না। ফিচেল হাসি ইরফান। নুডলস ভর্তি প্লেট হাতে নিয়ে বসে আছে ইনায়া। এটা আধো নুডলস নাকি অন্য কিছু তাই বুঝতে পারছে না। তার সামনেই বিছানায় হাঁটু মুড়ে আবরার বসা। মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে কি রান্না করেছে সে নিজেই বুঝতে পারছে না। নুডলস নিয়ে কি এত গবেষণা করছে ভেবে খাওয়ার জন্য তাড়া দেয় আবরার। ইনায়াকে বোকা বোকা সুরে প্রশ্ন করে সে। কি হয়েছে বউ, খাচ্ছ না কেন? কি দিয়েছেন নুডলসে? এমন গোলাপি রং ধারণ করেছে কেন? গাজর, টমেটো, বিটরুট। কি কি দিয়েছেন? গাজর। বিটরুট কে দেয় নুডলসে ভাই? বিটরুট খেলে রক্ত হয়, আর তুমি তো এমনিতে বিটরুট খাও না, তাই নুডলসে দিয়ে দিয়েছি। চটপট খেয়ে বলো তো কেমন হয়েছে। আবরারের জোড়াজুড়িতে 1 চামচ মুখে দেয় ইনায়া। উৎসুক দৃষ্টিতে ইনায়ার রিয়াকশন দেখতে তাকিয়ে আছে আবরার। কিন্তু মুখেরটা শেষ করে আবার খেতে দেখে চওড়া হয় তার মুখের হাসি। রাত 3টা বাজে। পূর্ণিমার রাত। পূর্ণিমার চাঁদের পূর্ণ রূপলি আলোতে আলোকিত হয়ে আছে প্রকৃতি। আকাশে তারাগুলো ঝলমল করে দুটি ছড়াচ্ছে চারদিকে। সাথে হালকা মিষ্টি বাতাস। বেলি ফুলের সুবাসে মো মো করছে আবরার ইনায়ার ঘর। ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে ইনায়া। টাওয়াল পরিহিত অবস্থায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে আবরার।
চুলগুলো ভালো করে শুকানো শেষে ড্রায়ারটা রেখে দেয়। থুতনি ধরে এদিক ওদিক ঘুরিয়ে মুখটা পরক করে আবরার। চোখ জোড়া গলার কাছটা এসে থামে। কিছু অবাঞ্ছিত দাগ। দাগগুলো খানিক টেনে আসলেও পুরোটা এখনো শুকিয়ে আসেনি। হাত বাড়িয়ে ওয়ার্ড্রবের প্রথম ড্রয়ার থেকে দুটো ওয়ান টাইম ব্যান্ডেজ নিয়ে দাগগুলোতে লাগিয়ে নেয়। হ্যাঁ, এবার ঠিক আছে। আর একটুক্ষণ আয়নাতে নিজের প্রতিবিম্বে চোখ বুলোয় আবরার। একটা বিষয় সে বুঝতে পারছে না। আগের থেকে কি একটু সুন্দর হয়েছে সে, নাকি অসুন্দর, কে জানি। ভাবতে ভাবতেই ড্রেসিং টেবিলের উপর রাখা একটা কৌটা থেকে খানিকটা ক্রিম তুলে দু হাতের সাহায্যে চুলে মেখে নিল। অন্য হাতে লিপ সিরাম নিয়ে আলতো করে ওষ্ঠ বুলিয়ে দেয়। বাঁ হাতে সিলভার ঘড়িটা পরে। সব শেষে উদম শরীরে ডিওর শোভাস পারফিউমটা স্প্রে করে নেয়। ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়ে পড়েছে ইনায়া। দরজার ছিটকিনের আওয়াজ শুনে চওড়া হয় আবরারের ওষ্ঠের হাসি। মাথা চুলকে ফিচেল হাসল সে। ছোট ছোট পায়ে আবরারের থেকে দু হাতে দূরত্বে এসে আর থামে ইনায়ার পা জোড়া। তার পরনে দু কাপড়, বুকসহ উদরের কাছটায় টাওয়াল দিয়ে ঢাকা। লজ্জায় বারবার এদিক ওদিক তাকাচ্ছে ইনায়া। ঘনিষ্ঠ মুহূর্তে দুজন খুব কাছাকাছি গেলেও এমন খোলামেলা ভাবে আবরারের সামনে ইনায়ার প্রথম দাঁড়ানো। অস্বস্তিতে অবশ হয়ে আসছে ইনায়ার সর্বাঙ্গ। ইনায়া শাওয়ারে যাওয়ার আগে আবরার কড়া গলায় বলেছিল শাড়িটা সেই নিজ হাতে পরিয়ে দেবে ইনায়াকে। ইনায়া যদি শাড়ি পরে ওয়াশরুম থেকে বেরোয় তবে সে বাড়ি ফিরবে না। আবরারের শান্ত দৃঢ় কণ্ঠে সে হুমকি শুনে ইনায়া এখন এই অবস্থায় দাঁড়িয়ে আছে। হাসি হাসি মুখে ধীর পায়ে বিছানার পাশে গিয়ে বিছানার উপর ভাঁজ করে রাখা মেরুন কাতানটা হাতে তুলে নেয় আবরার। গাঢ় খয়েরি রঙের শাড়িটা পুরোটা জুড়ে সোনালি সুতোয় কাজ করা। শাড়ির আঁচলের অংশে ছোট ছোট পাথর বসানো। গহনাগুলোর সাথেই শাড়িটা কেনা। আবরার আলতো হাতে ভাঁজ করে খুলতে খুলতে ধীর পায়ে এগিয়ে এসে থামে ইনায়ার সামনে। চোখ টিপ্পনি কেটে দুষ্টু হেসে ইনায়ার উদ্দেশ্যে প্রশ্ন করে সে। আজও কি চোখে কাপড় বাঁধতে হবে বেলিফুল? তুমিই চাইলে আমার কোনো সমস্যা নেই। আবরারের কথার মানে বুঝতেই খিলখিলিয়ে হেসে ওঠে ইনায়া। কি মিষ্টি আর প্রাণবন্ত সেই হাসি। সে হাসির দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রয় আবরার। হাসি হাসি মুখে ইনায়ার উদ্দেশ্যে আওড়ায়। জানো বেলিবু, তোমার এই হাসির জন্য আমি আবরার আমার জীবনটাও দিয়ে দিতে পারি। উত্তর দেয় না ইনায়া। ডাগর ডাগর আঁখিতে তাকিয়ে থাকে আবরারের চোখের দিকে। তার যে জানা নেই এমন আদুরে কথার উত্তর। হয়তো আবরারকে সে ভালোবাসে, কিন্তু আবরারের মতো অতটা তো আর বাঁচতে পারিনি। নাকি পেরেছে কে জানে। শাড়ি পরানো শেষ আবরারের। পেটে কুচিগুলো গুছিয়ে মেঝে থেকে উঠে দাঁড়ায় সে। নিজের ঘাট থেকে শাড়ির আঁচলটা নিয়ে গুছিয়ে ইনায়ার পিঠে সেফটি পিন দিয়ে আটকে দেয়। সব শেষে পিঠের নরম মাংস পিণ্ডে আলতো চুমু খায় সে। কেঁপে কেঁপে উঠে ইনায়া। আবরার ইনায়ার কানে কানে মহাচ্ছন্নের ন্যায় আওড়ায় কিছু কথা। জানো বউ, আমার এখন মোটেও বাসা থেকে বেরোতে ইচ্ছা করছে না। নিজের হাতে তোমাকে পুতুলের মতো সাজিয়েছি। কোথায় ফুল দিয়ে ঘরটা সাজিয়ে দ্বিতীয়বার বাসর করার প্রস্তুতি নেব তা না, এখন জোর করে বাড়ি ফিরতে হবে। আবরারের কথার টোন বুঝতে পেরে তার কাছ থেকে সরে আসে ইনায়া। জাহাজালো কণ্ঠে আবরারের উদ্দেশ্যে বলল। ইহকালে আপনার মুখ থেকে আর ভালো কথা বেরোবে না। মুখ কালো করে নেয় আবরার। শুভ্র শার্টটা গায়ে জড়িয়ে নিতে নিতে বলে। আমি সবসময় ভালো কথাই বলি। দেখো, তুমি লজ্জা পাও, আমিও যদি লজ্জা পাই তাহলে আমাদের বংশের আর বর্তমানে প্রদীপ চলবে না। বইয়ের হাত ধরতে ধরতেই আমার দাঁত পড়ে যেত। আপনার বকবক শেষ হলে এবার রেডি হন তো প্লিজ। দেরি হয়ে গেলে বাস মিস হয়ে যাবে। তো বড় আব্বু বকা দিবে কিন্তু। তুই জানিস অন্নি, তোর বড় আব্বু আমার ভালো দেখতে পারে না। যেই দেখেছে বউ নিয়ে একটু শান্তিতে আছি, অমনি বাড়ি ফিরতে তাড়া দিচ্ছে। গজ গজ করতে করতে আবরারের পিঠ খামছে ধরে ইনায়া। আপনার ভাই আসছে বড় আব্বুর এজেন্ট। তুই আমার বউ, আল্লাহ বানিয়েছে আমার পাঁচরের হাত দিয়ে, থাকবে আমার পক্ষে। তা না করে সারাদিন শ্বশুরের দলে ফিরিস। আমারও দিনে আসবে। তো তো আর কি, যত দোষ আবরার ঘোষ। আচ্ছা, হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে আর্তনাদ করে ওঠে আবরার। তুমি তোমার শর্ত পূরণ করনি বউ, আমি কিন্তু ফিরবো না বাড়ি। আবরারের কথায় ভাবুক কণ্ঠে প্রশ্ন করে ইনায়া। কি শর্ত? কি বলেছিলাম ওই দিন? মনে পড়ছে না। থাক, বাদ দাও। কথা শেষ করে ব্যাগগুলো হাতে নিতে উদ্যত হতেই গালে ছুঁয়ে যায় শীতল একজোড়া ওষ্ঠ। পাথর হয়ে যায় আবরার। গালে হাত দিয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় ইনায়ার দিকে, যে কিনা পাশে দাঁড়িয়েই হাসছে। বাসে জানালার পাশের সিটে বসেছে ইনায়া। ঠান্ডা হাওয়া বইছে চারদিকে। শো শো বাতাসের ঝাপটায় উড়ে যাচ্ছে ইনায়ার মাথায় বাঁধা হিজাবের বাড়তি অংশটুকু। জানালাটা খোলা থাকায় বাতাসটা এসে ছুঁয়ে দিচ্ছে ইনায়ার মন মস্তিষ্ক।
তার দৃষ্টি আকাশের সৌন্দর্যে নিবদ্ধ। অদ্ভুত অনুভূতি হচ্ছে ইনায়ার মনে। এক পাশে অনেক দিন পর বাড়ি ফেরার আনন্দ, সবার সাথে দেখা হবে, আয়েশা বেগমকে জড়িয়ে ধরবে, কতদিন পর মায়ের আঁচলের গন্ধ পাবে সে। তো অপর পাশে ওই দিন রাতের ঘটে যাওয়া ঘটনাগুলো পরপর ভেসে উঠছে। অমন মিথ্যা কথাগুলো সবাই কেন বিশ্বাস করলো? একবারও কি ওদের মতামত নেওয়ার প্রয়োজন মনে হয়নি কারো? এতটাই বিশ্বাসের অযোগ্য তারা দুজনে? উত্তর মেলে না ইনায়ার মনে। ইনায়ার ভাবনার মাঝে আবরার তার ঘাড়ে মাথা রাখে। পূর্ণ দৃষ্টিতে আবরারের দিকে তাকাতেই নিমিষেই সব চিন্তা দূর হয়ে যায় ইনায়ার মাথা থেকে। সে মানে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এটাও হয়তো কোনো ভালোর শুরু ছিল। আবরারের দিকে ঘুরে দুহাতে তার কোমর আঁকড়ে বুকে মাথা গুজে নেয়। ইনায়ার উপস্থিতি টের পেয়ে আবরারও দুহাতে বক্ষবন্ধনীতে আঁকড়ে ধরে তাকে। ফজরের নামাজ আদায় শেষে কোরআন শরীফ পড়ে জায়নামাজ থেকে মাত্র উঠেছেন মাহমুদা বেগম। বাহিরে সোনালি আলো ফুটেছে খানিকক্ষণ হলো। দু চোখ জ্বলছে মাহমুদা বেগমের। ছেলে আর ছেলের বউ বাড়ি ফেরার খুশিতে গতরাতে দু চোখের পাতা এক করতে পারেননি তিনি। একই অবস্থা যে পাশে শুয়ে থাকা আশতাফ চৌধুরীরও হয়েছে তা ঢের ভালোই বুঝেছেন মাহমুদা। মানুষটা শক্ত খোলসে আবদ্ধ হওয়াতে কাউকে কিছু বলতেও পারছে না, না সইতে পারছেন। মাহমুদা বেগম তাও কষ্ট হলে কাঁদতে পারেন, ছেলে মেয়েকে কল দিয়ে কথা বলতে পারেন, কিন্তু আশতাফ চৌধুরী তাও পারছেন না। শুধু মাঝরাতে উঠে গিয়ে আবরারের ঘরের সামনে দাঁড়িয়ে থাকেন। মাঝে মধ্যে বিকেলে লুকিয়ে ছাদে গিয়ে ইনায়ার ফুল গাছগুলোতে পানি দেন, আগাছাগুলো পরিষ্কার করেন। মাহমুদা সব দেখেও চুপ করে থাকতেন। যা হোক, একটা কিছু করে অন্তত ভালো থাকুক মানুষটা। ঘর থেকে বেরিয়ে আবরারের রুমের সামনে আসতেই মেঘা আর আয়েশা বেগমের হাসির শব্দে দাঁড়িয়ে পড়ে মাহমুদা বেগম। দরজায় দাঁড়িয়ে উকি দিতেই দেখলেন দু যা কাজ করছে আর হাসছে। বেড কভার থেকে শুরু করে পর্দা সব পাল্টে ফেলেছেন দুজনে। প্রতিদিন পরিষ্কার করার পরও আজ আবার সব পাল্টেছেন দুজনে। ইনায়ার ঘর থেকে ইনায়ার কিছু প্রয়োজনীয় জিনিসও এনেছে তারা। মাহমুদা বেগমকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ডাক দেন মেঘা বেগম। ভাবি এদিকে এসো, বলো তো ঘর সাজানোটা কেমন হয়েছে? অমায়িক হাসেন মাহমুদা। মাধুরী মেশানো কণ্ঠে শুধালেন তিনি। তোরা দুজন মিলে যেহেতু সাজিয়েছিস, ভালো না হয়ে যাবে কোথায় বলো তো? সত্যি? হ্যাঁ সত্যি। ভাবি, যেতে নিয়েও মেঘা বেগমের ডাকে আবার দাঁড়ান মাহমুদা। আবরার ইনায়া আসতে আর কতক্ষণ লাগবে? বয়সের ছাপ পড়া ফর্সা দুগাল এলিয়ে হেসে উত্তর দিলেন। 4:30টার বাসে উঠেছিল। যদি জ্যামে না পড়ে তাহলে আর ঘন্টা 3 লাগতে পারে ওদের। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোরা থাক এখানে, আমি নিচে গিয়ে রান্নার সব গুছিয়ে নিই বরং। গন্তব্যে এসে মাত্র বাস থেমেছে। বাস থামতেই নেমে পড়ে আবরার ইনায়া। ক্লান্ত চোখে তাকাই চারপাশে। আহ, চেনা শহর। আজ পাক্কা 1 মাস পর তারা পা রেখেছে এই শহরে। রাস্তা থেকে একটা রিক্সা ঠিক করে উঠে পড়ে তারা। মেইন রোড থেকে চৌধুরী বাড়ি যেতে 10 কি 15 মিনিট সময় লাগে। রাস্তা ফাঁকা হলে 10 মিনিটেই চলে যাওয়া যায়। চৌধুরী বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে আবরার ইনায়া। আবরারের পেছনে দাঁড়িয়ে ওকে দিচ্ছে সে, যদিও কিছুই দেখতে পাচ্ছে না। 5 ফিট 11 উচ্চতার আবরারের পেছনে 5 ফিট 4 ইনায়া চুনোপুটি বই কিছুই না। তবুও পায়ের আঙ্গুলে ভর দিয়ে আবরারের পিঠ চেপে উকি দিচ্ছে সে। আবরার কয়েকবার তাকে বললেও পাশে আসেনি সে, পিছনে লুকিয়ে দাঁড়িয়ে আছে। ভয় করছে ইনায়ার, ভয়ে তার হাত পা অসাড় হয়ে আসছে। এতদিন পর দেখা সবার সাথে, কি হবে? বড় আব্বু মেনে নেবে তাদের, নাকি মুখও দেখতে চাইবে না? আরেকবার পেছনে তাকিয়ে শান্ত কণ্ঠে ইনায়াকে পাশে আসতে বলল আবরার। প্লিজ বেলিফুল, পাশে এসে দাঁড়াও। এভাবে পেছনে লুকিয়ে আছো কেন? আমার ভয় করছে আবরার ভাই। আমি পাশে থাকতে তোমার ভয় লাগছে বেলি? আবরারের কথায় ধীর পায়ে ওর পাশে এসে দাঁড়ায় ইনায়া। বাঁ হাতে খামচে ধরে রেখেছে আবরারের শার্টের পেটের অংশ। সামনে দাঁড়িয়ে আছে চৌধুরী পরিবারের সবাই। স্থির দৃষ্টিতে দুজনের ফিসফিস করা দেখছে ও। আর অপেক্ষা করতে না পেরে মাহমুদা আর আয়েশা বেগম এগিয়ে আসেন। ইনায়াকে টেনে বুকে জড়িয়ে নেয় আয়েশা বেগম। বুকে জড়িয়ে কেঁদে ওঠেন তিনি। দু হাতে মেয়ের গাল চেপে কপালে গালে চুমু খেলেন। কান্না চোখে আবরারের দিকে তাকিয়ে হাতের সাহায্যে তাকেও ডাকলেন। মায়ের হাত ছাড়িয়ে মামনির কাছে এসে ইনায়াকে সহ ওনাকেও জড়িয়ে নেন বুকে। দুজনের মাথায় চুমু খায় আবরার। শক্ত করে কিছুক্ষণ বক্ষ বিভাজনে বন্দি করে রাখলো তাদের। তারপর ছেড়ে দিয়ে ধীর পায়ে তিহু আর মেঘা বেগমের কাছে গিয়ে আলতো হাতে দুজনকে জড়িয়ে ধরে। কিছুটা দূরে ইরফান আর তানভীর দেওয়ালের সাথে ঢেল দিয়ে দাঁড়িয়ে আছে। সবার কান্না দেখে ঘাড়ে হাত ডলতে ডলতে এগিয়ে আসে তানভীর। ফিচেল হেসে বলল, হ্যাঁ, আমি আর ইরফান তো খালের পানিতে ভেসে এসেছি।
চল ইরফান, আমরাও ঢাকা চলে যাই, তবে যদি কারো চোখে পড়ে। হ্যাঁ ভাই চলো। আর ওনাদের কেউ না। তানভীর আর ইরফানের কথার ভঙ্গি দেখে কান্না চোখে হেসে ওঠে সবাই। আবরার এগিয়ে এসে দু ভাইকে জড়িয়ে নেয় বুকে, জড়িয়ে ধরে ওদের উদ্দেশ্যে কাতর কণ্ঠে বলল, খুব মিস করেছি আমার ভাইরা। আমরাও। একসাথে হেসে উঠে চৌধুরী বাড়ির 3 রাজপুত্র। ওদের সাথে যেন ফুরফুরে হেসে উঠে বাড়ির দেওয়ালগুলো। ফুরফুরে হয়ে ওঠে সারা চৌধুরী বাড়িময়। আফতাব চৌধুরী সোফায় বসে আছেন, আশরাফ চৌধুরী তার পাশেই। আফতাব রাজশাহী গেছেন অফিসের কাজে, আজ বা কাল ফিরতে পারেন। কি নিয়ে যেন ঝামেলা বেঁধেছে কর্মচারীদের মধ্যে, সেটাই মিটমাট করতে আফতাব চৌধুরী গতকাল রাতে রাজশাহীর উদ্দেশ্যে বেরিয়েছিলেন। ইনায়া মাহমুদা বেগমের সামনে এসে ওনাকে পা ছুঁয়ে সালাম করতে গেলে উনি আটকে বুকে জড়িয়ে নেন। কতদিন পর মেয়েটাকে জড়িয়ে ধরেছেন তিনি। ওনার প্রিয় আর বুকের দুটো সম্পর্কই যে মেয়েটার সাথে, একদিকে নিজের মেয়ে, অপরদিকে একমাত্র ছেলের বউ। কিছুক্ষণ জড়িয়ে ধরে বুক থেকে ছাড়িয়ে সামনে এনে চোখের ইশারায় আশতাফ চৌধুরীর কাছে যেতে বললেন। বেচারা যে মুখ ফুটে কিছু বলতে পারছেন না, না শক্ত কলস ছেড়ে কাছে রাখতে পারছেন। মাহমুদা বেগমের ইশারা বুঝতে পেরে আবরারের দিকে তাকায় ইনায়া। ইনায়ার দৃষ্টিতে দেখে তার মন পড়ে ফেলে আবরার। এগিয়ে এসে তার হাত ধরে বাবার সামনে গিয়ে দাঁড়ালো আবরার। ওরা সামনে দাঁড়াতেই আশতাফ চৌধুরী দাঁড়িয়ে পড়েন। কিছুক্ষণ চুপ থাকার পর কান্না মিশ্রিত কণ্ঠে ইনায়া ডাক দিল আশতাফ চৌধুরীকে। বড়াব্বু। ইনায়ার কান্না মিশ্রিত ডাকটাই যেন যথেষ্ট ছিল শক্ত খোলসে আবদ্ধ থাকা আশতাফ চৌধুরীকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য। ছলছল চোখে হাত বাড়ালেন ইনায়ার উদ্দেশ্যে। বড় আব্বুর সাই পেয়ে তীব্র বেগে ওনাকে জড়িয়ে ধরে ইনায়া। কান্নার তোপে বারবার শ্বাস আটকে আসছে তার। নাকের পানি চোখের পানিতে ভেসে যাচ্ছে আশতাফ চৌধুরীর বুক আর ইনায়ার ঘাড়ের শাড়ির অংশ। হ্যাঁ, আশতাফ চৌধুরীও কাঁদছে। ওনার কান্না দেখে কেঁদে ওঠে সবাই। আসরের আজান দিচ্ছে চারিদিকে। তিহু আর ইনায়া ছাদের রেলিংয়ে বসে পা দুলিয়ে আমের আচার খাচ্ছে। ছাদে শুকোতে দিয়েছিল মাহমুদা বেগম। ইনায়ার টক পছন্দ না হলেও তিহুর সাথে তাল মেলাতে একটা আচার হাতে নিয়ে বসে আছে। একটু পরপর মুখে নিচ্ছে আর চোখ মুখ কুচকে নিচ্ছে। তা দেখে পাশে বসা তিহু হাসছে। তিহু আরেক টুকরো আচার হাতে নিতেই ইরফান ছাদে আসে। ইনায়ার পাশে এসে মাথায় টোকা দিতেই অতর্কিত সে পেছন ফিরে তাকায়, সাথে তিহুও। কিন্তু ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে আবার সামনের রাস্তায় যাতায়াত করা মানুষ দেখতে ব্যস্ত হয়ে পড়ে। কিছু বলবি ভাইয়া? তিহুর দিক থেকে চোখ সরিয়ে ইনায়ার দিকে তাকালো ইরফান। বোনের গলা জড়িয়ে বলল, আইসক্রিম খাবে? আইসক্রিমের কথা শুনে চোখ জলজল করে ওঠে ইনায়ার। লাফ দিয়ে রেলিং থেকে নেমে পড়ল সে। হাসি হাসি মুখে উত্তর দিল ইরফানকে। তুই খাওয়াবি সত্যি ভাইয়া? ফ্রিজে রেখে এসেছি তোর আর তিহুর জন্য। একটা খেয়ে আরেকটা রেখে দিস। আচ্ছা। ভাইয়ের থেকে আইসক্রিমের খোঁজ পেয়ে শাড়িটা উপরে তুলে দৌড়াতে দৌড়াতে ছাদ থেকে নেমে পড়ল ইনায়া। তিহুর পাশে ইরফান পা তুলে রেলিংয়ে বসল। ইরফান বসার সাথে সাথেই সে নেমে যাওয়ার জন্য এগোতে লাগলো। ঠিক তখনই ইরফান হাত বাড়িয়ে তার কোমর টেনে নিল নিজের দিকে। হঠাৎ টানে তিহু ধপ করে গিয়ে পড়ল ইরফানের বুকের উপর। তিহু ছাড়া পাওয়ার জন্য নড়চড় শুরু করতেই ইরফান গলা ছেড়ে শান্ত কণ্ঠে বলল, বলেছিলাম কি? আমি কারোর সাথে কথা বলতে ইচ্ছুক নই। স্বয়ং ইরফানের সাথেও না? না। সত্যি? হ্যাঁ। তিহুর কথা শেষ হতেই রেলিং থেকে লাফ দিয়ে নেমে পড়ে ইরফান। চলে যাওয়ার জন্য পা বাড়ায়, তা দেখে পেছন ফিরে তিহু। তিহুর পিছনে ফিরতেই তাকে অবাক করে দুপা পিছিয়ে এসে তার ডান গালে টুপ করে চুমু খায় ইরফান। চুমু খেয়ে সেকেন্ডের ভিতরে এসে উধাও। তিহু কিছু বুঝে ওঠার আগেই দৌড়ে পালায় ইরফান। গালে হাত দিয়ে দ হয়ে বসে আছে তিহু। অন্ধকারে চেয়ে আছে আবরারের ঘর। বিকেল 5টা বাজে, কিন্তু রুমের মধ্যে রাতের মতোই অন্ধকার। রুমময় ঘন পর্দার আড়ালে নিমগ্ন। বাইরে থেকে এক বিন্দু আলোও ভেতরে প্রবেশ করতে পারছে না। দেওয়াল হাতড়ে রুমে প্রবেশ করে ইনায়া। লাইট জ্বালাতে গিয়েও থেমে যায় সে। অন্ধকার হাতড়ে ওয়াশরুমে ঢুকে পড়ে সে। আইসক্রিম খাওয়ার সময় শাড়িতে আইসক্রিম পড়েছিল। পানি দিয়ে পরিষ্কার করতেই আরও ভিজে যায় শাড়ির অর্ধাংশ। উপায় না পেয়ে ইনায়া গা থেকে খুলে নেয় শাড়িটা। হ্যাঙ্গার থেকে টাওয়ালটা নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। রুমে এসে লাইট জ্বালিয়ে কাবার থেকে আবরারের নতুন কেনা কলাপাতা রঙের শাড়িটা বের করলো। আচমকা উদাম কোমরে পুরুষালী হাতের বিচরণে অবাক হয় ইনায়া। আবরারের উদম বুকে ঠেকে ইনায়ার পিঠ। শির দ্বারা বেয়ে নেমে যায় এক শীতল বাতাস। পেছনে ফিরতে নেয় ইনায়া। তার আগে ঘাড়ে মাথা রেখে তাকে আটকে দেয় আবরার। ঘুম ঘুম কণ্ঠে বলল,
বাড়ি আসার পর থেকে আমাকে ভুলে গেলে নাকি বেলিফুল? এটা কিন্তু ভারী অন্যায়। আপনিই তো ঘুমাচ্ছিলেন। আগে তো ঘুমে ডিস্টার্ব করলে থাপ্পড় দিতেন, সেই ভয়ে আর ডিস্টার্ব করিনি। আল্লাহ আল্লাহ, বলে কি এই মেয়ে? ভুল কি বললাম আমি? ইনায়ার কথায় ফিচেল হাসলো আবরার। হাসি থামিয়ে ফিসফিস কণ্ঠে বলল, একদিনই সব ভুলে গেলে বেলিফুল যে আমি তোমায় কত আদর করি? সমস্যা নেই, আমি আছি তো। সব কড়ায় গন্ডায় মনে করিয়ে দেব, সাথে নতুন কিছু স্মৃতিও দেব না। আমার আবার বড় মন তো, কাউকে কিছু কম দিতে পারি না। সে যদি হয় আমার বউ, তাহলে তো কথাই নেই। সূর্যের তীর্যক রশ্মি জানালার কাঁচ ভেদ করে ঘরে প্রবেশ করে ইনায়ার। চোখে পড়তেই হালকা হয়ে আসে তার ঘুম। আড়মোড়া ভেঙে নড়তে চাইলেও নড়তে পারল না সে। বুকের উপর ভারী কিছুর জন্য নড়তে পারছে না ইনায়া। বহু কষ্টে চোখ জোড়া খুলল। চারপাশে একবার চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায়। নিজের বাড়িতে আবরারের ঘরে নিজেকে আবিষ্কার করতেই বুঝলো ভারী বস্তুটা আসলে কি। আলতো হাতে সরিয়ে দেয় আবরারের কপালের অগোছালো চুলগুলো। মায়াবী চোখে পরক করে আবরারের মুখের প্রতিটি রেখা। বাম গালে একটা ব্রণ উঠেছে। ফর্সা মুখে তা লালচে বর্ণ ধারণ করেছে। ইনায়ার হিংসে হলো ব্রণটাকে। শুধু তার অধিকার এই সুন্দর মুখের উপর, এই শরীরের উপর। সে চুমো খাবে, কামড় খাবে, যা ইচ্ছে তাই করবে। সব সব অধিকার তার। তাহলে ব্রণটা কেন অধিকার বোধ নিয়ে তার আবরারের গালে রাজত্ব করছে? কোন অধিকারে? আলতো হাতের ব্রণটাতে চাপ প্রয়োগ করে ইনায়া। লাল ব্রণটা আরেকটু গাঢ় লাল বর্ণ ধারণ করে উঠল। ইনায়ার হালকা চাপে আহ শব্দ করে ওঠে আবরার। আতকে ওঠে ইনায়া। ফু দিতে দিতে আবরারকে জিজ্ঞেস করলো। ঠিক আছেন আপনি? ঘুম জড়ানো কণ্ঠে আবরার শুধালো। আমার বউ যদি মৃত ভেবে আমাকে শেষ গুড বাই কিস করতে আসে, তাহলে আমি কিভাবে ঠিক থাকতে পারি বেলিফুল? ইনায়া আলতো হাতে বক্ষ বিভাজন থেকে ধাক্কা দিল আবরারকে। ধর্মড়িয়ে উঠে বসতে বসতে বলল, কি 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 করলাম? ও করনি? আমি তো ভেবেছি করেছিলে। তাহলে চুপ করে ঝুঁকে টুপ করে একটা কিস করো তো। ফাস্ট ফাস্ট। গালে ব্যথা করছে এখানে, এই যে ঠোঁটের পাশে। বিছানা থেকে নেমে পড়ে ইনায়া। এই নির্লজ্জ লোক কি বলছে এসব? পরনের শাড়ি ঠিক করতে করতে ইনায়া বলল। আপনি না দিন দিন ঠোঁটকাটা হয়ে যাচ্ছেন আপনার ভাই। বুকের নিচ থেকে বালিশটা নিয়ে বিছানায় হেলান দিয়ে গলা ছেড়ে গান ধরে আবরার। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। সোফার কুশনটা হাতে নিয়ে আবরারের দিকে ছুঁড়ে মারে ইনায়া। বালিশটা ক্যাচ ধরে ফেললো আবরার। ইনায়াকে আরেকটু লজ্জা দিতে শব্দ করে হেসে উঠল সে। তার হাসির শব্দে ঝুমঝুম করে উঠে ইনায়ার হৃদয় আর ঘর। কি মিষ্টি সেই হাসির শব্দ। মিনমিন কণ্ঠে অসভ্য শব্দটা উচ্চারণ করে কাবার থেকে শাড়িটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল ইনায়া। ইনায়ার যাওয়ার পথে চেয়ে রয় আবরার। তার মনের কোণে উকি দেয় একটা প্রশ্ন। মেয়েটা যদি তার বউ না হতো, ওই দিন যদি ইনায়ের জায়গায় তিহু থাকতো, তাহলে কি এত সুন্দর হতো বরগুলো? সবচেয়ে বড় কথা, সে বেঁচে থাকতো কিভাবে? মরে যেত, নাকি মরার মতো বেঁচে থাকতো? উত্তর মেলে না আবরারের প্রশ্নগুলোর। কিন্তু প্রশ্নের কোনো আলাদা উত্তর হয় না। প্রশ্নগুলোই ঘুরে ফিরে উত্তররূপে হয়ে ধরা দেয়। তবে সে জানে সে একটা রোগে আক্রান্ত হতো, ইনায়া নামক রোগ, যার প্রতিষেধকও ইনায়া। নাস্তার টেবিলে হাজির হয়েছে চৌধুরী বাড়ির সবাই। মাহমুদা আর মেঘা বেগম টেবিলে নাস্তা সাজাচ্ছেন। কিচেনে আয়েশা বেগম সবার জন্য চা কফি বানাচ্ছেন। সবার শেষে টেবিলে উপস্থিত হয় আবরার আর তানভীর। দুই ভাই এসে পাশাপাশি চেয়ারে বসে পড়ে। ওরা আসতেই পরোটা, ডিম আর মাংস বাটিতে নিয়ে প্লেট সাজিয়ে ওদের দিকে এগিয়ে দেন মেঘা বেগম। ততক্ষণে কিচেন থেকে চা কফি ভর্তি ট্রে নিয়ে হাজির হয়েছেন আয়েশা বেগম। আশরাফ চৌধুরীর দিকে কফির কাপ এগিয়ে দিয়ে আশরাফ চৌধুরীকে চায়ের কাপটা দিলেন। ইরফান চা কফি কিছুই খায় না, তাই ওকে বাদ দিয়ে তানবীরকে তার কফির কাপটা বাড়িয়ে দেন। সবশেষে আবরারকে কফির কাপটা দিতে এসে নাকচ করে দিল। না মামনি, আমি চা খাবো। আবরারের কথায় অবাক হলেন সবাই। শুধু অদূরে দাঁড়িয়ে থাকা ইনায়া বাদে। তার ওষ্ঠে দেখা দিল এক প্রাপ্তির হাসি। অবাক হয়ে আয়েশা বেগম জিজ্ঞেস করলেন, কফি খাবি না তুই কি খাবি? ওনার কথা কেড়ে নিলেন মাহমুদা বেগম। সেটাই তো আবরার, তুই তো চা খাস না। কৃতজ্ঞতাপূর্ণ চোখে হাসে আবরার। আর চোখে অদূরে দাঁড়ানো ইনায়ার দিকে একবার তাকিয়ে বলল, সেই মেয়েটাকে ধন্যবাদ যে আমাকে চা খাওয়া শিখিয়েছে। আবরারের উত্তরে দীর্ঘ হয় সবার ওষ্ঠের হাসি। আয়েশা বেগমের চোখ চিকচিক করে উঠল পানিতে। ওনার কান্না পাচ্ছে, খুশির কান্না। আজ থেকে তিনি নিশ্চিত হলেন যে ছেলে মেয়ে দুটো একসাথে সুখে আছে। তার মেয়েটা ভালো আছে। দুজন দুজনকে বুঝতে পারছে। রাগী গম্ভীর ছেলেটাও কিভাবে বদলে গেছে।
আঁচলের সাহায্যে চোখ মুছে নেন আয়েশা বেগম। হাসি হাসি মুখে আবরারের দিকে বাকি থাকা চায়ের কাপটা এগিয়ে দিলেন তিনি। সবার দুপুরের খাওয়া শেষ হলেও তিহুর এখনো খাওয়া হয়নি। মেঘা আর আয়েশা বেগম দুবার ডেকে গিয়েছিলেন, কিন্তু আরেকটু ঘুমোবে বলে ওনাদের চলে যেতে বলেছিল, তাই কেউ আর বিরক্তি করেনি তাকে। তিহু মেঝেতে শুয়ে আছে, হাতে নিজের ফোনটা। গ্যালারিতে ঢুকে ইরফানের ছবি বের করলো। দম আটকে আসা কষ্ট নিয়ে নিজের মনে মনে আওড়ায় কিছু শব্দ। আপনার দুঃখে আমি মরে যাচ্ছি না কেন ইরফান? আমার দম বন্ধ হয়ে আসছে, কিন্তু মরে যাচ্ছি না কেন বলুন তো ইরফান? আমি বাঁচতে চাই না এই পৃথিবীতে, একদম বাঁচতে চাই না আপনাকে ছাড়া। আমার আমার আপনাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আমি যে পারছি না। একটু থেমে ফের দম আটকে আটকে আবারও বলল সে। শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে তার, শ্বাসকষ্টটা আবার বাড়ছে। মেডিসিনগুলো কন্টিনিউ করা হচ্ছে না, কথাগুলো আটকে আসছে মুখে। আমি যে হারিয়ে ফেলেছি আপনাকে, কেন ভালোবাসলেন না আমায় ইরফান? কথাগুলো আটকে আসছে মুখে। দরজায় কড়া নাড়ার শব্দে তড়িঘড়ি করে উঠে বসলো তিহু। দু হাতে চোখ মুছে নেয়। ওনার রিক করে দরজা খুলল। কেউ নেই, তাহলে নক করলো কে? রেলিংয়ে চোখ পড়তে আরেক দফা অবাক হয় তিহু। বাড়ি সাজানো হচ্ছে। রুম থেকে বেরিয়ে একটু এগিয়ে ড্রয়িং রুমের চোখ রাখে। কিছু মেহমানও আসা শুরু করেছে। কি বার আজ? সোমবার? না না, এ হতে পারে না। কেউ তাকে কিছু বলল না, একবারও বলার প্রয়োজনও মনে করলো না। সোজা বাড়ি সাজানো শুরু করেছে। ইরফান কোথায়? কান্নাগুলো দলা পাকিয়ে গলায় এসে বিঁধল তিহুর। মাথা চক্কর দিয়ে উঠল তার। পড়তে পড়তেও সে রেলিং ধরে সামলে নেয় নিজেকে। বিড়বিড় করে উঠে তিহু। তাহলে সত্যি বিয়েটা হচ্ছে? তুমি কিছু করলে না বিয়েটা ভাঙার জন্য ইরফান? আমিই বোকা ছিলাম, ছলনাকে ভালোবাসা ভেবে তোমার জন্য কষ্ট পাচ্ছিলাম। ছি, লজ্জা হচ্ছে আমার নিজের জন্য, নিজের ওপর। বিড়বিড় করার মাঝে ঘাড়ে কারো হাতের ছোঁয়ায় কেঁপে উঠে তিহু। দু হাতে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে পেছনে ফিরল সে। ইনায়া দাঁড়িয়ে আছে, পরনে একটা কালো শাড়ি, কাঁধ ব্যাগটা হাতে নেওয়া। দেখেই মনে হচ্ছে বাইরে যাওয়ার জন্য তৈরি হয়েছে। কান্না দমিয়ে প্রশ্ন করে তিহু। কোথায় যাবি ইনু? কিঞ্চিত হেসে মাথা নাড়ায় ইনায়া, তীর কণ্ঠে বলল। পার্লারে যেতে হবে, চল। সন্ধ্যায় অনুষ্ঠান, আজ এঙ্গেজমেন্টের সাথে কাবিনটাও হবে। কথাটা শোনা মাত্রই যেন মাথায় আসমান ভেঙে পড়ে তিহুর। দু পা পিছিয়ে গিয়ে জিজ্ঞেস করে। কি? এমন তো কথা ছিল না। কথা ছিল শুধু এঙ্গেজমেন্ট হবে, তাহলে কাবিনের কথা আসলো কোথা থেকে? ছেলের বাবা মা চাইছে না দেরি করতে, তারা তাদের ছেলে বউকে জলদি করে ঘরে তুলতে চাইছে। আর বেশি কথা বলে দেরি হয়ে যাবে রে, জামাটা পাল্টে আয়, আমি নিচে অপেক্ষা করছি। দুর্বল পায়ে ঘরে চলে যায় তিহু। তিহু যেতেই দীর্ঘশ্বাস ফেলে ইনায়া। সে জানে তার বোনের কতটা কষ্ট হচ্ছে, তবুও চুপচাপ মুখ বুঝে সব সহ্য করে যাচ্ছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও তিহুকে সাজাতে ব্যর্থ পার্লারের মেয়েগুলো। ফাউন্ডেশন ইউজ করতেই চোখের পানিতে সব গলে যাচ্ছে। ব্যর্থ হয়ে মেয়েগুলো ইনায়ার দিকে তাকালো। একটা মেয়ে ইনায়ার উদ্দেশ্যে বলল। তাহলে লিপস্টিক আর একটু কাজল লাগিয়ে মাথাটা বেঁধে দেন, এমনিতেও আমার বোন সুন্দর। মেয়েগুলো তাই করলো। দীর্ঘ 3 ঘন্টার চেষ্টায় তিহুকে তৈরি করতে সফল হয় তারা। ইনায়ার সামনে তিহুকে দাঁড় করাতেই অবলোক দৃষ্টিতে চেয়ে থাকে সে। লাল শাড়িতে কি মিষ্টি লাগছে তিহুকে, একেবারে পরীর মতো। মুখে নেই কোনো কৃত্রিম প্রসাধনী, ঠোঁটে লিপস্টিক আর মাথায় খোপা ভর্তি লাল গোলাপের সমাহার। এতেই যেন অপ্সরই লাগছে তাকে। ছোট পরিসরেই তিহুর কাবিনের অনুষ্ঠানটা হচ্ছে। পরিবারের সদস্যরা আর কাছে কিছু আত্মীয় স্বজন এসেছে। নিজের ঘরে বসে আছে তিহু। তার পাশেই ওর কিছু খালা, চাচি, মামি আর মামাতো খালাতো কাজিনগুলো বসে গল্প করছে। রুম জুড়ে মানুষে গিজগিজ করছে। সবার হাসির আওয়াজে মাথা টনটন করছে তিহুর। বিছানায় মাঝ বরাবর ঘুমটা টেনে বসে আছে তিহু। তিহুর মনে হচ্ছে তার বুকের ভেতর কেউ হাতুড়ি পেটাচ্ছে, যেন টান দিয়ে বুকটা বের করে আনার মিথ্যে প্রয়াস চালাচ্ছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, কোনো অনুভূতিই হচ্ছে না তার। মাথার ভেতর কেমন ফাঁকা ফাঁকা ঠেকছে সব। ইনায়াটাও পাশে নেই। একটু আগে ছেলের মা নাকি চাচিকে যেন তিহুকে গয়নাগুলো পরিয়ে দিয়ে গেছে। শাড়ি গহনার ভারে গরমে অসহ্য লাগছে তিহুর। শরীরটা যেন আর চলছে না। দুপুরে ইনায়ার হাতে শুধু 2 নলা খাবার খেয়েছিল সে। ঘড়ির কাঁটায় কয়টা পেরিয়েছে তা জানা নেই তিহুর। তবে সন্ধ্যা নেমে এসেছে। সেই বিকেল থেকে একইভাবে বসে আছে সে। ঝিম ধরে গেছে 2 পায়ে।
কোমর শরীর থেকে পায়ের পাতা অবধি টনটন করছে। সারাদিন কান্নার দরুন মাথাটা ভারী হয়ে আছে, চোখে ঘোলা ঘোলা দেখছে সব। মনা শরীরের কষ্টে আশেপাশের সবার হাসি ঠাট্টাগুলোই এখন বিরক্ত লাগছে তিহুর। ইচ্ছে করছে সব ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যেতে। বিধাতা কি তাকে দেখছে না? তুলে নিতে পারছেন না এই অসহনীয় যন্ত্রণা থেকে? সকাল থেকে মাত্র দুবার ইনায়ার সাথে দেখা হয়েছিল আবরারের। সারাদিনের ব্যস্ততায় তার বউটার সাথে একটু কথাও হয়নি তার। বিকেলে দেখেছিল পুতুল সেজে সারা বাড়িময় ছুটোছুটি করছে। এই মেয়ে পারেও বটে, একটু পা পিছলে গেলেই আবার তার যত সমস্যা হবে। এমনিতেই আজ 1 সপ্তাহ ধরে বউটাকে ভিটামিন আদর দিতে পারছে না, না সে নিজে নিতে পারছে। এই জন্যই এখন ক্লান্ত ক্লান্ত লাগছে শরীরটা। ভালো লাগে না এসব আবরারের। ধুর। আনমনে বকবক করতে করতে টাওয়াল কাঁধে চুড়িয়ে ওয়াশরুম থেকে বের হলো আবরার। বিছানার উপর রাখা কালো পাঞ্জাবিটা পরে নিল সে। ততক্ষণে ঘরে এসেছে ইনায়া। তার পরনে মেরুন শাড়ি, গা ভর্তি গয়না। পার্লার থেকে আসার পরপরই মাহমুদা বেগম ওনার ঘরে ইনায়াকে ডেকে গয়নাগুলো পরিয়ে দিয়েছিলেন। কোথায় ছিলে সারাদিন? আবরারের কথায় ওর দিকে ঘুরে দাঁড়ায় ইনায়া। ধীর পায়ে এগিয়ে এসে আবরারের সামনে থামলো। চুলগুলো পেছনে সরাতে সরাতে বলল, তিহুর সাথে গলার সেটটা একটু খুলে দিন না, কি ভারী। আমি কোথায় ছিলাম বলো? আজব তো, বাড়িতেই তো ছিলেন। তাহলে খবর নাওনি কেন? আপনি কাজ করছিলেন তাই বিরক্ত করিনি। হ্যাঁ, এখন তো আমি পুরনো হয়ে গেছি, থাকবেই বা কেন আমার সাথে? আবরারের গাল ফুলিয়ে বলা কথাগুলো শুনে হেসে ওঠে ইনায়া। সত্যি বলছেন? আমার এবার একটা নতুন আবরারকে চাই। প্রথমে ইনায়ার কথার মানে না বুঝলেও কিছুক্ষণ পর বুঝতেই আবরার চোখ তুলে ইনায়ার দিকে তাকালো। অবাক চোখে ব্রুকুচকে জিজ্ঞেস করলো, সে যা ভাবছে তাই কি বুঝিয়েছে ইনায়া? ইনায়া মাথা নাড়ল। ইনায়ার সাই পেয়ে আবরার তার কোমর জড়িয়ে ঝাঁপিয়ে পড়ল বিছানায়। ফিচেল হেসে মিনমিনে কণ্ঠে বলল, শুভ কাজে দেরি করতে নেই বেলি বউ, আমার পছন্দ না। আবরারের এমন ছাড়া ভাব দেখে খিলখিলিয়ে হেসে ইনায়া বলল। আপনার আমার সাজ নষ্ট হয়ে যাবে কিন্তু। ইনায়ার গলায় মুখ ডুবিয়ে নেশাক্ত কণ্ঠে আবরার বলল। চুলোয় যাক, আমার বউ এমনিতেই সুন্দর। ঝলমলে আলোয় আলোকিত হয়ে আছে চৌধুরী বাড়ির ড্রয়িং রুম। লাল নীল বাতির পাশাপাশি শুভ্র বাতিও জ্বলছে। চারদিকে মানুষের গিজগিজ। সন্ধ্যা হতেই তা আরও বাড়ল। বেশি মানুষের আয়োজন না করলেও আত্মীয় স্বজন সব মিলিয়ে মানুষদেরই হয়েছে। ড্রয়িং রুমের মেঝেতে তোষক পেতে বিয়ে পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। সামনাসামনি 2টি তোষক পাতা হয়েছে। এক পাশে তিহুকে, অপর পাশে ছেলেকে বসানো হলো। দরদর করে ঘামছে তিহুর শরীর, হাতগুলো ঘেমে চুপচুপে হয়ে গেছে। রুম জুড়ে এসি চলছে, তবুও অস্বস্তিতে গা গুলোচ্ছে তার। কাজে আসতেই বিয়ে পড়ানোর তোড়জোড় শুরু করে দিলেন। এতেই যেন মাথা ঘুরানোটা বেড়ে যায় তিহুর। নিজেকেই কিছুটা সামলাতেই কাজী বললেন, আফতাব চৌধুরী একমাত্র ছেলে ইমতিয়াজ। কি? কাজী বাকি কথা শেষ করার আগেই চেঁচিয়ে বলল তিহু। পাশে বসা ইনায়ার দিকে তাকাতে এসে হেসে উঠল। ইনায়ার হাসির অর্থ বুঝতে কিঞ্চিত সময় লাগে তিহুর। সামনে তাকাতেই দেখল শেরওয়ানি পরিহিত ইরফান বসে আছে। কাজী আবার বললেন, আফতাব চৌধুরী একমাত্র পুত্র ইমতিয়াজ চৌধুরী ইরফানের সাথে। খুশির তোপে কাজীর আগিয়ে কবুল বলে দেয় তিহু। কবুল বলা শেষে ইরফানের দিকে তাকিয়ে ইনায়ার কোলেই ঢলে পড়ে সে। তিহুর অজ্ঞান হলেও বাকি বিয়েটা আগে পড়ানো হলো। তারপর ইরফান উঠে এসে তিহুকে কোলে তুলে তিহুর ঘরে শুয়ে দিয়ে আসলো। অতিরিক্ত দুঃখের মাঝে হঠাৎ অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে খুশির নার্ভাস হয়ে অজ্ঞান হয়ে গেছে তিহু। জ্ঞান ফিরেছে তিহুর। চোখ পিটপিট করে তাকাতেই দেখলো সে তার ঘরে শুয়ে আছে। ড্রিম লাইটটা জ্বলছে। আশেপাশে তাকিয়ে দেখলো ইরফান তার মাথার পাশেই বসা, ফোন স্ক্রল করছে। রাগে গজগজ করতে করতে উঠে পড়ে তিহু। উঠে ইরফানের হাত থেকে ফোনটা নিয়ে বিছানায় ছুঁড়ে মেরে তার পাঞ্জাবির কলার চেপে ধরল তিহু। রাগে কণ্ঠে বলল, আপনি আমার সাথে চিট করেছেন। আগে কেন বলেননি যে বিয়ে আপনার সাথে? আপনি জানেন আমি কত কষ্ট পেয়েছি। গা ছাড়া ভঙ্গিতে জবাব দেয় ইরফান। এগুলেন বেশি বুঝো, তাই বলতে পারিনি। দুই দিন গিয়েছিলাম বলতে, একদিনও সুযোগ দেওনি। চুপসে যায় তিহু। হাতে ধরা পাঞ্জাবির কলারটা ছেড়ে দিতে ইরফান তিহুর কোমর চেপে ধরল। কোমর জড়িয়ে উল্টো ঘুরিয়ে তিহুকে বলিষ্ঠ হাতে চেপে ধরল বিছানার সাথে। ফিচেল হেসে অদ্ভুত কণ্ঠে বলল, এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে সুন্দরী? মানে? বুঝতে পারছো না? প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, দাঁড়াও বেবি। রাত 1টা বাজে। সারাদিনের বিয়ের ঝামেলা শেষে নিজের ঘরের সামনে শটান দাঁড়িয়ে আছে আবরার। তাসপি তানভীররা তাকে ঘরে ঢুকতে দিচ্ছে না। তাসপি, তানভীর আর সায়র মিলে
রুমের দরজা বাহিরে থেকে আটকে দরজার সামনে তিনজন দাঁড়িয়ে আছে, সাথে আবরারকেও দাঁড় করিয়ে রেখেছে। টাকা না দেওয়া পর্যন্ত ছাড়বে না, এই পণেই দাঁড়িয়ে আছে তিনজনে। ইরফানের ঘরের সাথে আবরারের ঘরটাও নাকি তারা সাজিয়েছে। আবরার সবার দিকে একবার চোখ বুলিয়ে বলল। আবরারের কথায় তাসবি আগ বাড়িয়ে বলল। এখানে দাঁড়িয়ে আছিস কেন সবাই? আবরার দু পা পিছিয়ে বুকে হাত বেঁধে দাঁড়ালো। টাকা দাও, ঘরে যাও। কোন দুঃখে তোদের টাকা দিতে যাবো শুনি? দুঃখে না ভাই, খুশিতে। তোর জন্য কত কষ্টে বাসর ঘর সাজিয়েছি, সেই খুশিতে টাকা দিবি। আমি বলেছি ফুল কিনে টাকা নষ্ট না করতে, এখানে আবার আমার কাছে টাকা চাইছিস? তানভীর এগিয়ে এসে আবরারের ঘাড় জড়িয়ে কানে মুখে বলল। ইনায়াকে সাজিয়েছে তাপসী, ভেবে দেখ, টাকা না দিলে বউ আর ঘর দুটোর কথাই ভুলতে হবে আজ রাতের জন্য। তানভীরের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবলো আবরার। ওকে ভাবতে দেখে খুশিতে জল করে উঠে তানভীরের চোখ। তার কথার কাজ হয়েছে তার মানে। শান্ত কণ্ঠে আবরার জিজ্ঞেস করলো। কত টাকা লাগবে তোদের? কাঁচা ফুলে খরচ এসেছে 5,000, আমাদের সময় গিয়েছে 3 ঘন্টা, সব মিলে ওই মোটামুটি 30 দে, তাহলেই হবে। তাসবির আর সায়রও তাল মিলিয়ে হ্যাঁ বলল। ওদের কথায় আবরার পকেট থেকে 4টা 10 টাকার নোট বের করে তানভীরের দিকে এগিয়ে দিল। যা, একটা বেশি দিলাম বোনাস হিসেবে, এবার দরজা ছাড়। তাসবি কাঁদো কাঁদো কণ্ঠে বলল। আবরার ভাইয়া, এটা কিন্তু ঠিক না। কি ঠিক না? তোরাই তো বললে 30 টাকা দিতে, আমি তাও 10 টাকা বাড়িয়ে 40 টাকা দিয়েছি। আমি 30,000 বুঝিয়েছি, 30 টাকা না। আমার নতুন বিয়ে হয়নি যে আমাকে টাকার জন্য ধরেছিস। ইরফান থেকে কত নিয়েছিস সেটা বল আগে। ইরফানের কথা জিজ্ঞেস করতেই চুপসে যায় তাসবি। তানভীর নিজের ছোট বোনের বাসর ঘর সাজিয়েছে এই অনেক, আবার টাকার জন্য দরজা আটকানো অতিরিক্ত বেয়াদবি হয়ে যায়। তানভীর ভোতা মুখে বলল। 1 পয়সাও না। তাহলে আমাকে ধরেছিস কেন? সর, ঘুম আসছে। আবরারের ধমকে তাসবি, তানভীর আর সায়র তিনজনই সরে যায় দরজার সামনে থেকে। আবরার এগিয়ে গিয়ে দরজা খুলল। ঘরের ভেতরে মোমবাতির আলোতে আলোকিত হয়ে আছে। আবরার কোনো দিকে না তাকিয়ে গিয়ে কাবার্ড থেকে 1,000 টাকার 2টো বান্ডিল বের করলো। একবার গুনে ফিরে এসে তানভীরের দিকে ছুড়ে দিল। 10 করে 20,000 আছে। ঘর সাজানো বেশি একটু সুন্দর হয়নি, তাই 10 কম দিয়েছে। আবরারের কথায় হেসে ওঠে তিনজনে। তানভীর বান্ডিল দুটো পকেটে চালান করে বলল। এতেই চলবে বস। টাকাগুলো নিয়ে চলে যায় ওরা। আবরার ঘরে ঢুকে দরজায় ছিটকিনি দিয়ে ধীর পায়ে এগিয়ে এসে বিছানার সামনে থামল। ইনায়া বিছানার মাঝ বরাবর বসে আছে। পুরো বিছানা জুড়ে ফুলের সমারোহ, রক্তিম গোলাপ সাথে রজনীগন্ধা আর বেলি। 3 রকমের ফুলের সুবাস একত্রিত হয়ে অদ্ভুত সুবাস ধারণ করেছে রুম জুড়ে। লাল দোপাট্টায় ঢাকা ইনায়ার মুখ অব্দি। বিছানার সাইড টেবিল থেকে সাউন্ড বক্সের রিমোটটা নিয়ে আজ ফির গানটা চালু করে আবরার হাঁটু গেড়ে বসলো ইনায়ার পাশে। আবরার পাশে বসতেই অস্থির চিত্তে ধরফর করে উঠে ইনায়ার হৃদয়। সে ঘুমটার আড়ালে থেকেও দেখতে পাচ্ছে আবরার নেশাক্ত চোখে অবলোকন করছে তাকে। আজ ফির তুম পে প্যার আয়া है, आज फिर तुम पे प्यार आया है, बेहद और बेशुमार आया है, आज फिर तुम पे प्यार आया है, आज फिर तुम पे प्यार आया है, बेहद और বেশুমার আয়া है। আবরার আলতো হাতে ইনায়ার ঘোমটাটা তুলল। মোমবাতি নিভু নিভু আলোতে আবরারের চোখের সামনে দৃশ্যমান হলো এক শুভ্র সুন্দর বালিকার মুখাবয়ব, যা কিনা লজ্জায় ভয়ে হালকা ঘেমে উঠেছে। ইনায়ার মুখে নেই কোনো কৃত্রিম প্রসাধনীর ছোঁয়া, ঠোঁটে মেরুন লিপস্টিক, পরনে বেলি ফুলের গহনা। আবরার খেয়াল করলো ঘরময় পানি ভর্তি বাটিতে বেলি ফুল ছড়ানো। বেলি ফুলের সুবাস আর গানের লাইটগুলোতে মোহাচ্ছন্ন হয়ে পড়ে আবরারের মস্তিষ্ক। সামনে ইনায়া মেরুন শাড়িতে বসা। সাউন্ড প্রুফ রুমটাতে ফুল সাউন্ডে আজ ফির গানটা চলছে। প্রতিটি লাইন যেন আবরারের স্নায়ু অঙ্গ প্রত্যঙ্গ গ্রাস করে নিয়েছে। আবরার আরেকটু এগিয়ে নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় পুড়ে নিল ইনায়ার কোমল 2 হাত। মন্ত্রমুগ্ধ কণ্ঠে এক শ্বাসে আওড়ায় কিছু শব্দ। আজ যদি একটু বেশি অসভ্য হই, তুমি কি রাগ করবে বেলি বউ? আবরারের নেশাক্ত কণ্ঠে বলা প্রতিটা শব্দে অবশ হয়ে আসে ইনায়ার কোমর থেকে পা অব্দি।
আবরারকে এতটা উতলা হতে আগে কখনো দেখেনি ইনায়া। আগে আরও একবার তাদের খুব ঘনিষ্ঠ মুহূর্ত হলেও এতটা উতলা আবরার হয়নি। ইনায়ার উত্তরের অপেক্ষা না করে এগিয়ে আসে আবরার। দু হাতে ইনায়ার পিঠ জড়িয়ে চেপে ধরল বিছানায়। ততক্ষণের ইনায়ার ওষ্ঠাধর তার দখলে নিয়ে নিয়েছে। আবরারের হাতের অবাধ্য ছোঁয়ায় জড়িত হয়ে ছটফট করে ওঠে ইনায়া। কিন্তু ছাড়া না পেয়ে প্রিয় পুরুষের অবাধ্যতায় সায় দিল ইনায়া নিজেও। কোমল দু হাতে জড়িয়ে ধরে আবরারের পিঠ। বারান্দার সাথে লাগোয়া খোলা জানালাটা দিয়ে দমকা হাওয়া এসে নিভিয়ে দেয় মেঝে জুড়ে জ্বলা মোমবাতিগুলো। সাথে অস্থির হয় আবরারের আচরণ। ইনায়ার কানে কানে মিনমিনে কণ্ঠে আবরার শুধালো, কবুল আমার ভালোবাসাকে, কবুল আমার অষ্টাদশীকে, আমার সঙ্গিনী প্রিয়তমা স্ত্রীকে। তার সাথে তাল মিলিয়ে ইনায়াও আওড়ায়, সব তো। আমি কবুল করলাম আমার নিয়তিকে, কবুল করলাম আমার পৃথিবীকে, আমাকে সামলানো 2 হাতের মালিককে। ভালোবাসা অসম্ভব সুন্দর।